সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সাল বাংলাদেশ রক্তের বন্যা বয়ে যাচ্ছে। দেশের ভাই বোন, শিক্ষার্থী সকলকে বলতে চাই, এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সবাই পুণ্যের কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে, পাপের কাজ ও জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না। তো এই দুটি পার্টে, একটি আয়াতের শেষের দুটি পার্টে আল্লাহ বলছেন যে ভালো কাজে সহযোগিতা করতে হবে, যেটি জনগণ শিক্ষার্থীদের সাথে করছে। দ্বিতীয় পার্টে বলা হচ্ছে যে গুনাহের কাজ এবং বিদ্রোহের কাজে একে অপরকে সহযোগিতা করবে না। খুনি হাসিনার পেটুয়া বাহিনী তারা দ্বিতীয় পার্টে চলে গেছে। তাদের চেহারা জাতি জেনে গেছে, তারা কখনো এই দেশের মানুষের জন্য উপকারের কোনো কিছু তারা না। তারা এই পৃথিবীতে মানুষের জন্য বোঝা। সেই লোকগুলি এই ধরনের চেহারা রাখে। আবার সেই লোকগুলির চেহারা যদি আমরা আরো দেখতে চাই, তাহলে হরেক রকমের মুনাফিকিনদের চরিত্র এবং চেহারা মানুষের সামনে এক্সপোজ হয়ে আসছে। 1934 সালে ভাসানী সাহেব বুঝতে পেরেছিলেন ভারত কখনো বন্ধু রাষ্ট্র হতে পারে না। এই কথাটি বোঝার জন্য আজ 2024 সাল, ভারত আমাদের শত্রু, এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান, ভাসানী সাহেব বলে গিয়েছিলেন। তো এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ সন্তান আমরা কাদেরকে বলতে পারি? এই শিক্ষার্থীদেরকে। সরকার একজন খুনি, এর পূর্বের সরকারও তাই ছিল। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয়ে আছে, আর সত্যবাদীরা অপমানিত এবং অবহেলিত হয়ে আছে এই ছোট্ট বাংলাদেশে। দেশের মানুষ বুঝতে পেরেছে কোনোভাবে আমরা পারবো না পেটুয়া বাহিনীদের শায়েস্তা করতে, দমন করতে। তারাও পারবে না আমাদেরকে শায়েস্তা করতে এবং দমন করতে। হামলাকারীদের উদ্দেশ্যে অনেকে অনেক কথা বলছেন, আবার একটি বোন আমরা বলছি হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, এবং সেই বন্ধ যে করা যাচ্ছে না, আপনাদের চোখে আঙুল দিয়ে আমরা ছাত্ররা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখাবেন ভয়, আপনারা দেখাবেন ভয়, আর আমরা দেখাবো জয়। একদিকে আপনারা হামলা, এটি তারা ভয় দেখাচ্ছে, আর শিক্ষার্থীরা সবাই কি বলছে? আমরা জয় দেখাচ্ছি। এই জয় যদি এই খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনীদের থেকে ছিনিয়ে না আনা যায়, তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে এই প্রজন্মের। এখন এই প্রজন্ম বুঝতে পেরেছে যে এরা বলতে যে বারবার যে ভয় পাচ্ছিল, এরা লিখতে যে বারবার যে মুছে ফেলাচ্ছিল, এর অর্থ এরা স্বাধীন না। মনে রাখবেন, আপনি একটি
সত্য কথা বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না, এর মানে আপনি স্বাধীন না। আপনি হাসিনার একজন গোলাম, অথবা আপনি হাসিনার ভয়ে একজন কম্পিত ব্যক্তি। লিখতে গিয়ে যখন আপনি বুঝবেন যে আপনার হাত পা কাঁপছে, এটি প্রিন্ট করব কি করব না, অনেকে সত্য কথা জানার পরেও নিজেদের লোকদের কারণে তারা কি পারে না, লিখতে পারে না। কারোর স্ত্রী বাধা দেয়, কারোর ভাই বোন বাধা দেয়, কারোর বাবা মা বাধা দেয়। মনে রাখবেন, এই বাধাই হচ্ছে আপনার স্বাধীনতার উপরে হস্তক্ষেপ। ফ্রান্সের ইতিহাস আমরা খুব ভালো করেই জানি। ফ্রান্সের রিজার্ভে 2436 টন স্বর্ণ আছে, অথচ ফ্রান্সে কোনো স্বর্ণের খনি নেই। মালিতে ফ্রান্সের সাবেক কলোনি 860টি স্বর্ণের খনি আছে, যেগুলো বার্ষিক 50 টন স্বর্ণ উৎপাদন করে, অথচ তাদের রিজার্ভে কোনো স্বর্ণ নেই। সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে ভারত পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে একটি দেশ গড়ে উঠেছিল, যার পরিমাণ ছিল ওই সময়ের $90 বিলিয়ন, যা 1700 সালের সমগ্র পৃথিবীতে মাথাপিছু আয়ের 1/4 ছিল। কিন্তু তার ঠিক 70 বছর পর, মানে 1770 সালে ইংরেজরা ক্ষমতা নেয়ার 10 বছরের মাথায় বাংলা কি দেখে, একটি ইতিহাস আমরা আজ পড়ি, ভয়াবহ দুর্ভিক্ষ, যাতে 1 কোটি মানুষ না খেয়ে মারা যায়। ইতিহাস যাকে বলে 76-এর মরান্তর। ঠিক কতটা শোষণ করলে পৃথিবীর সবচেয়ে বেশি অর্থনীতির দেশ 10 বছরের ব্যবধানে 1 কোটি লোক না খেয়ে মারা যেতে পারে। আপনারা যখন ইউটিউবে সার্চ করবেন, তখন দেখবেন এই বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান 1961 সালে সিঙ্গাপুরকে, জার্মানকে এবং আমেরিকাকে কি করেছিল, ঋণ দিয়েছিল। সেই দেশ 1971-এ আলাদা হয়ে গেল। 1971 থেকে আজ 53 বছরের বাংলাদেশ, এখানে এখন প্রতিটি মানুষ 1.5 লক্ষ টাকার ঋণী হয়ে জন্ম নিচ্ছে। আর এই দেশটি বিক্রি হয়ে গেছে এই যে টেলিভিশন চ্যানেলের হাতে, সাংবাদিকদের হাতে। তাই এরা আন্দোলনকারীদের বিরুদ্ধে, এরা পক্ষে যাচ্ছে না। তবে আপনাদের কিবোর্ড যেন কোটা আন্দোলনকারীদের পক্ষে থাকে, এটি আমি যশোরী আপনাদের সকলকে বলতে চাই। আজ এতটাই করুণ পরিস্থিতি হয়ে গেছে, সরকার সামলাতে পারছে না। গতদিনে 70 জন ভারতীয় শিক্ষার্থী দর্শনা গেদে বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেছে, এবং আরো অন্যান্যরা যাবে। এটি প্রথম আলোর খবর। আর এই যে লোকটি আপনারা দেখছেন, এই লোকটি সুন্দর একটি কথা বলেছে, যদিও অধম পিচাস ছিল সেও। হাইকোর্ট বলতে কিছুই নেই, অধিকাংশ রায় তার যুগে আসতো গণভবন থেকে। ছাত্ররা যদি আপনারা মনে করেন যে আপনাদের এই সৈনিক ভাইদেরকে আমি বলতে চাই যে আপনারা জাতির ভাই বোনদের বুকে গুলি চালাবেন না, আর যারা চালাচ্ছে তাদেরকেও চালাতে দেবেন না। এই কোটা আন্দোলনে মৃতদের সংখ্যা 300-র উপরে ছাড়িয়ে গেছে প্রথম আলোর সূত্র মতে, যদিও আরো অনেক বেশি। খুনি হাসিনা একজন পিয়নকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তার ব্যাপারে বারবার সে বলে চলেছে 400 কোটি টাকা লুট করে দেশ ছেড়েছে। তার হাতে রাষ্ট্র, দেশ, জনগণ নিরাপদে থাকে কিভাবে, এই প্রশ্ন সবার। তাই তাকে হটানো খুব বেশি দরকার। আপনারা যারা ছাত্রলীগ থেকে তওবা করে
ছাত্রদের সাথে আসছেন, ঠিক এই সময়ে সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য আপনারাই, যারা এত বছর একসাথে ছাত্রলীগ করার পরেও দলের দিকে না তাকিয়ে এই স্টুডেন্টদের দিকে তাকিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ ঘোষণা করছেন। এবং আপনাদের ব্যাপারটি সবাই অবশ্য বিবেচনা করে দেখছে। আপনাদেরও জানা আছে যে শুধু বাংলাদেশের পুলিশ বিভাগেই ৮০,০০০ ভারতীয় হিন্দু চাকরি করে বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে। যমুনা টিভির প্রতিবেদন থেকে আমরা সবাই জানেছি। আর আমার বাংলাদেশে মানুষ এখন বেকার, আর যখন অধিকার নিয়ে আন্দোলন করছে তখন এদের বুকে গুলি করা হচ্ছে। বাংলাদেশের ছেলেরা চাকরি পাচ্ছে না, আর ভারতের ২৬ লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে। তাহলে ভারতের কত পার্সেন্ট কোটা, এটি ডক্টর আসিফ নজরুল সাহেব তিনিও জিজ্ঞেস করেছেন। সাজানো কিছু নাটক তৈরি হবে, মুনাফিকিনরা এভাবে আসবে, এদেরকে চিনতে হবে। মনে রাখবেন, এই দুমুখদের কারণে ১৯৭১-এ এই স্বাধীনতা অর্জনে দেরি হয়ে গেছিল, শুধু এই দুমুখদের কারণে। দেশের সকল শিক্ষকদের এবং ওই সকল শিক্ষার্থীদেরকে বলতে চাই, দেশের যে সমস্ত শিক্ষকেরা শিক্ষিত সেজে অবৈধ সরকারের পা চাটে আর সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে পারে না, তারা জাতির জন্য বিষ, এছাড়া আর কিছুই না। আর এই বিষদের কাছ থেকে কখনো আপনারা পাবেন না, কি পাবেন না? সুশিক্ষা। কারণ এই বিষধর সাপ, এদের কাছ থেকে কখনো আশাও করা ঠিক না যে আপনি কোনোভাবে এদের কাছ থেকে কি পাবেন? সুশিক্ষা পাবেন। এই ছেলেটির কথা আমাদের একটু জানতে হবে। এই লোকটি আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন পিতা মাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, সহজে ভেঙে পড়বেন না। যখন রক্তের সম্পর্কেও কেউ আপনার সঙ্গে প্রতারণা করবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন। এটা খুব সুন্দরভাবে একটি উদ্ধৃতি তিনি দিয়েছেন যে আজ আমাদের দেশের সন্তানদের সাথে প্রতারণা করছে কারা? তারই তো জাত ভাই। আবার ইনি কি বলছেন? এই প্রশ্নের উত্তর হলো, যারা ঋণ করে না, ছলনা করে না এবং যারা ট্রান্সপারেন্সি বজায়, কাদের মনে বেশি শান্তি থাকে? এই প্রশ্নের উত্তর হলো, যারা ঋণ করে না, ছলনা করে না এবং যারা ট্রান্সপারেন্সি বজায় রাখে। অর্থাৎ শান্তির এক নম্বর যে শর্ত, সেটা হলো স্পষ্টতা। অর্থাৎ যে মানুষের মধ্যে জটিলতা থাকে না, কোনো কিছুতে লুকোচুরি খেলে না, তারাই মূলত সুখী হয়ে ওঠে এবং তারাই পৃথিবীকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করতে পারে। কাজেই আপনি যতটা পারেন ঋণ, ছলনা এবং অস্পষ্টতা থেকে দূরে থাকুন এবং নিজেকে সুখী করে তুলুন। থ্যাংক ইউ সো মাচ। সুন্দর কথা বলেছেন। এগুলো ফলসফা। আপনারা যদি মনে করেন যে এই মুহূর্তে যারা এই সব ছলছাতুরি দেখাচ্ছে, মুনাফিকি দেখাচ্ছে, এদেরকে জাতি দেখেও নিচ্ছে, চিনেও ফেলছে। জীবন চলার পথে কেউ কষ্ট দিবে, কেউ বেইমানি করবে, কেউ বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয়ও করবে, বন্ধুত্বের নামে ব্যবহার করবে। আপনি তাদেরকে চিনে রাখবেন এবং তাদের থেকে কিনারা হয়ে যাবেন। এই লোকগুলি এরা জানে যে আয়নাতে এদের শুধু মুখ দেখা যায়, চরিত্র দেখা যায় না। যদি চরিত্র দেখা যেত, এই খুনি হাসিনা এবং তার পেটোয়া বাহিনী, লীগ এবং ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, এরা সবাই নিজেদের ব্যক্তিত্বকে, আয়নাতে চেহারা সুন্দর না করে ব্যক্তিত্বকে এরা সুন্দর করত। জাতি এখন সব জেনে গেছে, এটাই জাতির সবচেয়ে বড় অর্জন। আর একে অপরের সাথে না কারোর পরিচয় আছে, না জানাশোনা, তবুও সবার
সেরা হয়ে দাঁড়িয়েছে যে তারা একে অপরের সাথে দিচ্ছে। অনেক সময় নিজের গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থ আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটু দেরি করে না। সেটি আমাদের দেশের পেটুয়া বাহিনীদেরকে আমরা দেখতে পাচ্ছি। স্বার্থপর মানুষকে আপনি কখনো বোঝাতে পারবেন না যে তারা স্বার্থপর। উল্টো তারা আপনাকে প্রমাণ করে ছাড়বে যে আপনি স্বার্থপর। আর এটি মুনাফিকিন কিছু সন্তান আমাদের দেশে তারা করছে। তাই আমি এদের সকলকে বলতে চাই, সে শিক্ষার্থী হোক অথবা আমজনতা, যারা যুবলীগ, ছাত্রলীগ বা বিএএল পার্টিতে যোগ দিয়ে দেশ পরিচালনা করার এই ঔদ্ধত্য দেখাচ্ছেন, আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতেই হবে। বেনজির তার সবচেয়ে বড় উদাহরণ এবং জেনারেল আজিজ তার সবচেয়ে বড় উদাহরণ। শিক্ষার্থীদেরকে বলবো, সফল আপনাদের সাথেই চলছে। যদি আপনারা মনে করেন সফলতা আসবে না, তাহলে এটা ভুল হবে। কারণ পরিশ্রম যারা করে তারা শুধুমাত্র হেরে যায় যখন তাদের মধ্য থেকে কিছু বেঈমান, স্বার্থপর আর মুনাফিকিন জন্ম নেয়। এই ধরনের লোকদের থেকে সবসময় দূরে থাকতে হবে। ফুলকে আমরা নাকের কাছে নিয়ে শুগি, এর কারণ কি? কারণ ফুলকে সবাই আদর করে, কিন্তু পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। তদ্রূপ যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়, অযোগ্য তারা সবাই আপনা আপনি আপনার কাছে আসা শুরু করবে। এখন অযোগ্য যারা আমাদের দেশে, তারা আপনাদের সামনে যোগ্যতা প্রমাণ করার জন্য কাছে ঘেঁষবে। এদেরকে কখনো আপন ভাববেন না, কারণ রক্তের সম্পর্কগুলো আজ ভয়াবহ শত্রুতায় পরিণত হচ্ছে শুধুমাত্র ধনসম্পত্তি আর অতিরিক্ত লোভ লালসার কারণে। এটাই পেটুয়া বাহিনী যারা রয়েছে তাদেরকে জাতি দেখে নিয়েছে। আমাদের দেশে 3 লক্ষ মসজিদ রয়েছে। এই মসজিদগুলি আপনারা ব্যবহার করতে পারেন, এই মসজিদগুলির মাইকগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু যেখানে আপনাদেরকে এই মাইক ব্যবহার করতে দিবে না, মনে রাখবেন অধিকাংশ মসজিদের ইমাম কোরআনের হক কথা তারা গোপন করে চলে, কারণ তারা আল্লাহ তাআলার চেয়ে মসজিদ কমিটিকে বেশি ভয় পায় এবং আজকের যুগে সবচেয়ে বেশি ভয় পায় খুনি হাসিনাকে। যারা আমাদের দেশে মানুষকে গুলি করে টাকা অর্জন করছেন, দেশের ক্ষতি করে টাকা পয়সা অর্জন করছেন, বেইমানি করে টাকা পয়সা অর্জন করছেন, তাদের সকলকে বলতে চাই, বেইমানি করে কামানো টাকা আপনার জীবনে রোগ শেষ হবে না। কম কামান কিন্তু সম্মানের রুটি খান, এটাই হচ্ছে সত্যনিষ্ঠ যারা তাদের আসল কাজ। দেশের মানুষ এতটাই আজ ঢেলে পড়েছে, কাহিল হয়ে গেছে, কিন্তু হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস জোগাতে পারে সেই হচ্ছে প্রকৃত জয়। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না, সেটা বন্ধু হোক কিংবা ভালোবাসা। মনে রাখবেন আপনার জীবনে ক্ষতি ডেকে আনবে। আর মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হওয়া যাবে না, কারণ সে আপনাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা আপনি কল্পনাও করতে পারেন না। এটি আমি আমার জীবনেই দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে। ছাত্র সমাজকে এবং জনগণকে বলতে চাই, আপনারা যদি হাল ছেড়ে না দেন তবে এখনো আপনাদের সুযোগ রয়েছে। কোনোভাবে হাল ছাড়বেন না, কারণ খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী তারা খুব বেশি
কষ্টে আছে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসবে। এর জন্য খুনি হাসিনা এবং তার পেটুয়া বাহিনী, এদের এখন আর দেশের কেউ চায় না। আমাদের দেশের অবস্থা এমন হয়ে গেছে যে কারণ জনগণরা শিক্ষিত হয়ে গেলে জনপ্রতিনিধিদের জন্য সমস্যা হয়ে যাবে। এমনই সংলাপ ছিল বলিউড সিনেমা 12th ফেইলে, যে সিনেমা নিয়ে এখনো জোর চর্চা চলে সিনেমা অনুরাগীদের মাঝে। গত বছর এখানে বলা হচ্ছে যে একটি সিনেমার ব্যাপারটি নিয়ে যে যখন আপন লোকেরা শত্রু হয়ে যায় তখন আর সেখানে কোনো কিছু করা যায় না। তো আমাদের দেশে সেই একই কাজ হচ্ছে, কিন্তু আমরা এখন জেনে গেছি সততা এমন একটি দামি জিনিস, খুব দামি একটি উপহার, তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করা যায় না। আমাদের দেশের শিক্ষার্থীরা বুঝে গেছে যে যারা ম্যাট্রিক পাসও করেনি তারা পুলিশে যে আজ এদের সাথে তুই তোকারি করছে। পৃথিবীর অনেক দেশের অলিগলিতে ইঞ্জিনিয়ার পাওয়া যায়, অনেক দেশের অলিগলিতে ফুটবলার পাওয়া যায়, আর বাংলাদেশের অলিগলিতে চোর বাটপার আর প্রশাসনে বড় বড় ডাকাত আস্ত এক একজন গর্দভ বসে আছে। মনে রাখবেন, যে দেশে পুলিশ ঘুষ খায়, নেতা চুরি করে, কোর্ট নিরপেক্ষ নয়, সাংসদ যারা তারা গরু ছাগলের মতো বিক্রি হয়, সে দেশে ভালো কিছু কখনো আশা করাও ঠিক হবে না। তবে আপনারা লেগে আছেন, আপনাদের এই যে বিজয়, এই বিজয় কেন আসবে? কারণ আপনারা রক্ত দিয়েছেন। যদি বিজয়ের পতাকা নিয়ে ঘরে না ফিরতে পারেন তাহলে মনে রাখবেন, এই হাসিনা এবং তার পেটুয়া বাহিনী আপনাদের ঘর থেকে বের করে এনে আপনাদের এত বেশি শাস্তি দিবে যা সহ্য করা যাবে না। ইনার কথাগুলো একটি সময় কারো সব সময় একরকম যায় না। পাখি যখন জীবিত থাকে তখন পিঁপড়াকে খেয়ে ফেলে, ওই পাখিটাই যখন মারা যায় তখন পিঁপড়া তাকে খেয়ে ফেলে। একটি গাছ হাজারো দেশলাইয়ের কাঠি তৈরি করতে পারে, কিন্তু একটি দেশলাইয়ের কাঠি হাজারো গাছ জ্বালিয়ে দিতে পারে। মানুষ যখন জীবিত থাকে তখন মাটি থেকে রিজিক গ্রহণ করে, কিন্তু ওই মানুষটি যখন মারা যায় তখন মাটি তাকে রিজিক বানিয়ে নেয়। এজন্য হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, দাম্ভিকতা থেকে দূরে থাকুন। আল্লাহকে স্মরণ করুন, নিজেকে ছোট রাখুন। আজ আমাদের দেশে অহংকারের কারণে এই এতগুলি প্রাণ চলে গেল। এরপরে আবার শেখ হাসিনা অভিনয় করল। সেই অভিনয়কারীদেরকে আমরা সবাই জানতেও পারছি যে এরা সবাই কিন্তু দুমুখ। আমি শিক্ষার্থীদেরকে এবং দেশের ভাই বোনদেরকে বলতে চাই, বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক আপনারা যদি না পান, একা থাকার অভ্যাস করুন। তবুও অযোগ্য যারা রয়েছে, যারা কিনা বলছে আমরা দেশকে সুন্দরভাবে পরিচালনা করছি, এদের থেকে অনেক দূরে সরে যান। একজন মেম্বার যদি 10 লাখ টাকা খরচ করে, একজন চেয়ারম্যান যদি 50 লাখ টাকা খরচ করে, যাদের বেতন সামান্য কয়েক হাজার টাকা, তাহলে এরা যদি 400 কোটি 500 কোটি টাকা কামায় না নিতে পারে, তাহলে এই ব্যবসাতে তো লস। এখন যদি আপনি মনে করেন যে আপনাকে এই রক্তে যারা হোলি খেলে চলে গেল, রক্তের সাথে যারা দাফন হয়ে গেল, এদের কথা আপনি স্মরণ করবেন না। যে পুলিশ ভাই এই ছেলেটাকে গুলি করেছেন, মায়ের বুকটা যে খালি হলো, আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো? সকলের জিজ্ঞাসা যে এই একে একে যাদের বুকে গুলি করা হলো, এই পুলিশগুলি জীবনে কোনোদিন শান্তিতে থাকবে না। আর এরা মনে করেছিল যে এই যে যারা ছেঁড়া লুঙ্গি পরে আর গামছা পরে স্বাধীনতা এনেছিল, অশিক্ষিত
মূর্খ কামলারা এখন প্যান্ট শার্ট কোট টাই পরে দেশ ধ্বংস করছে, বড় বড় শিক্ষিত বাটপারেরা। এরা সবাই অশিক্ষিত। আমাদের কখনো ভাবা উচিত না যে এরা কোনোভাবে শিক্ষিত, কখনো না। এক ফোঁটা বিষ যেমন অনেক পানিকে নষ্ট করে দিতে পারে, ছোট্ট একটি পাথর বড় একটি কাঁচকে ভাঙতে পারে, তো একটি মিথ্যা পুরো জাতিটাকেই নষ্ট করে দিতে পারে। সেটি আজ হাসিনা এবং তার পেটুয়া বাহিনীর দ্বারা হচ্ছে। এরা সবাই দুমুখ, এদেরকেও চিনে রাখতে হবে। এরা কখনো আপনাকে কল্যাণ কিছু দেওয়ার জন্য সৃষ্টি হয়নি। এর বাবা ৬,০০০ কোটি টাকার চোর, আর এখন সুন্দর সুন্দর কথা বলে টক শোতে বসে। কখনো আপনারা মনে করবেন না যে এই টাইপের টকবাজ যারা রয়েছে এরা অনেক কিছু আপনাকে আমাকে দিবে, মূলত দিবে না। এরা সবাই এদেশের জন্য লুটেরা। রাজনীতি এখন আর সমাজসেবা নেই। রাজনীতি এখন এই দেশের সবচেয়ে লাভজনক একটি ব্যবসায় পরিণত করে দিয়েছে খুনি হাসিনা। তাই গায়ক বলেন, নায়ক বলেন, বিচারক বলেন, খেলোয়াড় বলেন, সবাই নিজের পেশা ছেড়ে রাজনীতিতে নামছে। এদেরকে যদি সরাতে না পারেন তাহলে যারা এই দেশে গরিব রয়েছে তারা আরো বেশি গরিব হবে, আর যারা বড় লোক তারা আরো বেশি বড় লোক হবে। আমাদের দেশে যেমন ধর্মের খোঁয়াড়ে কিছু সংখ্যক ধর্ষক তারা আলেম নামে জালেম, আবার কিছু সংখ্যক লোক তারা মসজিদে যায় জুতা চুরি করার জন্য, এরা চোর নামাজি। আবার খুনি হাসিনা এবং তার বাহিনী এরা সবাই সন্ত্রাসী। এরা সবাই নিজেদেরকে ভালো কিছু বলার জন্য এবং বলানোর জন্য মিডিয়াগুলি ব্যবহার করে। মূলত এরা কেউ ভালো কিছু না। তাই মনে রাখবেন, মরছে মানুষ, কাঁদছে দেশ। ঠেকাতে হবে, বাঁচাতে হবে দেশ এবং ঠেকাতে হবে স্বৈরাচার হাসিনা এবং এই খুনি হাসিনার পেটুয়া বাহিনীদেরকে। নইলে আপনাকে আমাকে ঘর থেকে ধরে এনে যে শাস্তি দিবে সেই শাস্তি আপনি আমি কল্পনাও করতে পারি না। যদিও এই পুলিশ ভাইয়ের কিছু কথা আপনাদের ভালো লাগবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে মসজিদের ইমাম সাহেব যদি নামাজে কোনো ভুল করে সেই ক্ষেত্রে মুসল্লিগণ পিছন থেকে তাকবীর দেন যাতে ইমাম সাহেব নামাজকে শুধরে নেয়। ইমাম সাহেব সেই তাকবীর পেয়ে নামাজকে শুধরে নেয়। কেন? তার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। সমাজে প্রতিটি সেক্টরে যদি এরকম হতো, যদি কেউ ভুল করত আর এই ভুলের বিপরীতে কেউ তাকবীর দিত বা ভুল শুধরে দেওয়ার জন্য বলে দিত আর সে যদি শুধরে যেত, তাহলে কতই না সুন্দর হতো। তাহলে এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ খাঁটি সোনায় পরিণত হয়ে যেত। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো দেশ। ইনি যে কথাগুলি বললেন অবশ্যই আপনাদের ভালো লাগলো। আর আমি সবসময় বলি, দেশপ্রেমিক পুলিশ তারা কখনো দেশের বিপক্ষে যায় না, মানুষের বিপক্ষে যায় না। তারা কখনো মানুষের বিরুদ্ধে যে কোনো কথা বলে না। কিন্তু এই পুলিশের মাঝে যখন আপনারা এই ধরনের পুলিশ দেখবেন যারা কিনা হাজার হাজার কোটি টাকার মালিক, এরা কখনো এই সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর বাণী বুঝবে না। এদের সকলকে জাতি চোর হিসেবে আখ্যায়িত করেছে। এই চোরেরা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে সেই তথ্য জাতি জেনে যাবে, যেভাবে বেনজিরের ব্যাপারে জেনেছে, যেভাবে জেনারেল আজিজের ব্যাপারে জেনেছে। ঠিক একই কায়দায় যখন মুনাফিকিনদেরকে আমরা চিনতে পারবো, তখন আর সমস্যা হবে না। তবে মনে রাখবেন, আপনি যখন সৎ হয়ে জীবন কাটাবেন তখন দুটি জিনিসের সাথে আপনাকে লড়াই করতে হয়। একটি হচ্ছে দারিদ্রতার জন্য, আর অন্যটি হচ্ছে দুষ্টু লোকের চক্রান্ত দূর করার জন্য। তো আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সত্যের জন্য আমরা যেন পিছপা না হই, আর এই জয় নিয়েই যেন আমরা সবাই ঘরে যেতে পারি। আল্লাহ আমাদের সবারই
সহায় হন।